31st নাইট, তাই বন্ধুরা মিলে আজকের রাতটা উদযাপন করতে এখানে এসেছে। খাওয়া দাওয়া শেষে সবাই এক এক করে নাচ গানে মেতে ওঠে। বাকি বন্ধুরা হিপ হপ আর রোম্যান্টিক গান গাইলেও এনোর মনে কষ্ট থাকায় সে একটা স্যাড গান গায়, যেটা শুনে সবার পুরো মুডটাই একদম খারাপ হয়ে যায়। এরপর পার্টি শেষে এনো আর জিয়ং বড় স্কোয়ারে যায় নতুন বছরকে স্বাগত জানাতে। সেখানে বড় স্ক্রিনে ভিড়ের মধ্যে থাকা কাপলদের ছবি দেখানো হচ্ছিল। জিয়ং খুব উৎসাহ নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, ভেবেছে তাকেও হয়তো কখনো সেখানে দেখা যাবে, কিন্তু ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্ক্রিনে দেখতে পায় দো ইয়ন অন্য একটি মেয়ের সাথে রোম্যান্টিক মোডে বসে আছে। এদিকে জিয়ং এর বিশ্বাসটা মুহূর্তেই ধুলো মিশে যায়। এরপর নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে পাগলের মতো গান গাইতে গাইতে এনোর সাথে বাসায় ফেরে এবং পুনরায় ড্রিঙ্কস করে মাতলামো শুরু করে দেয়। এই দেখে এনো অনেক ভানভঙ্গিমা করে জিয়ংকে হাসানোর চেষ্টা করে, মানে জিয়ংকে খুশি রাখতে সে জোকারের মতো অভিনয় করছে। আর সত্যি সত্যি এটা কাজে দেয়। জিয়ং সবকিছু ভুলে গিয়ে এখন নতুন করে হাসতে শুরু করেছে। এরপর দুজন কাছাকাছি চলে আসলে এনো তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। অ্যালকোহলের নেশা আর দীর্ঘদিনের জমে থাকা আবেগ দুজনকে আর দূরে থাকতে দেয় না। জিয়ংও স্বীকার করে সেও এনোকে ভালোবাসত, কিন্তু বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আর বলা হয়নি। এরপর তারা একে অপরের সাথে সবথেকে রোম্যান্টিক মোমেন্ট পার করে। কিন্তু পরের দিন সকালে উঠেই এনো এক বিশাল ধাক্কা খায়। জিয়ংকে সে কোথাও খুঁজে পাচ্ছে না। তার ফোন সুইচড অফ, সে কাজের জায়গায় নেই, এমনকি ইউনিভার্সিটিতেও নেই। এনো পাগলের মতো তাকে খুঁজতে থাকে। যখন শেষ পর্যন্ত ফোনের সংযোগ পাওয়া যায়, জিয়ং এনোকে শুধু একটা প্রশ্ন করে, আমরা কি সারা জীবন শুধু বন্ধু হয়ে থাকতে পারি না? এনো উত্তরে জানায়, আমরা তো চাইলে জীবনসঙ্গী হয়েও থাকতে পারি। এই শুনে জিয়ং ফোন কেটে দিয়ে রওনা দেয় সেই পুরনো অনাথ আশ্রমের উদ্দেশ্যে, যেখানে থেকে সে বড় হয়েছে। আসলে সে হারিয়ে ফেলতে প্রচণ্ড ভয় পায়। ছোটবেলায় সে তার মা বাবা ভাই সবাইকে হারিয়েছে। তার কাছে এখন পরিবার মানেই হারিয়ে যাওয়া, আর সে চায় না এনো তার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাক। তবে দেখা যায় সেই অনাথ আশ্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর নিরুপায় হয়ে জিয়ং এনোর বাবার রেস্টুরেন্টে চলে আসে। আর একদিন এনো তাকে খুঁজতে খুঁজতে এখানে আসলে জিয়ংকে তার বাবার রেস্টুরেন্টে খুঁজে পায়। সে সোজাসুজি প্রশ্ন করে কেন সে এভাবে পালিয়ে এলো। জিয়ং কান্নায় ভেঙে পড়ে বলে, যাদের আমি ভালোবাসি তারা সবাই আমাকে ছেড়ে চলে যায়। আমি তোমাকে কখনো হারাতে চাই না, তাই আমার ইচ্ছে আমরা বন্ধু হয়ে সারাটা জীবন পার করে দেব। এই শুনে এনো কার হাত শক্ত করে ধরে কথা দেয়, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না, চলো আমরা নতুন করে নিজেদের জীবন করি। এই ঘটনার পরে শুরু হয় তাদের জীবনের শ্রেষ্ঠ 2 বছর। ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে রাস্তার মোড়, সবখানে চলতে থাকে তাদের দুজনের হাসি আর আড্ডা। তারা যেন ধীরে ধীরে একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং ভালোবাসায় দুজন দুজনকে খুব শক্ত করে জড়িয়ে নিয়েছে। একদিন রাস্তার ধারে পড়ে থাকা একটা পুরনো সোফা তারা কুড়িয়ে নিয়ে আসে তাদের ছোট বাসায়। সেই সোফায় বসে তারা ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখে। জিয়ং স্বপ্ন দেখে সে বড় আর্কিটেক্ট হবে, আর এনো গেম বানিয়ে অনেক টাকা আয় করবে। কিন্তু তারা যেন কিছুতেই তাদের স্বপ্নের দ্বারে পৌঁছাতে পারছে না। এনোর ডিজাইন করা গেম একটার পর একটা কোম্পানি রিজেক্ট করে দেয়। এতে এনো ধীরে ধীরে হতাশায় কাবু হয়ে যাচ্ছে। এদিকে এরই মাঝে আবার এনোর বাবা অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানায় তার বাবার ডায়াবেটিস আর ক্যাটারাক্ট হয়েছে, যা তাকে ধীরে ধীরে অন্ধত্বের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে পাহাড় সমান অভাব আর দায়িত্ব তাদের কাঁধে এসে পড়ে। জিয়ং চায় তার আর্কিটেক্ট হওয়ার পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করতে, যাতে বাবার চিকিৎসা করানো সম্ভব হয়। অন্যদিকে এনো চায় না জিয়ংয়ের স্বপ্ন এভাবে নষ্ট হোক, তাই সে নিজের গেম বানানোর স্বপ্ন বিসর্জন দিয়ে একটি ছোট অ্যাড এজেন্সিতে চাকরি নেয়। চাকরির প্রথম দিন এনোর মাউসপ্যাডের নিচে একটি চিরকুট পায়, যেখানে লেখা ছিল পালিয়ে বাঁচো, মানে এই কোম্পানিতে চাকরি না করতে বলে। আর এই চিরকুটটা লুকিয়ে রেখেছিল এই পোস্টে জব করা পূর্বের লোকটি। এনো সেটাকে রসিকতা ভেবে এড়িয়ে যায়, কিন্তু সে জানত না সামনে কতটা অমানসিক পরিশ্রম আর অপমান তার জন্য অপেক্ষা করছে। এদিকে জিয়ংও একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ শুরু করে। তারা এখন দুজনেই লড়ে চলেছে নিজেদের জীবনকে টিকিয়ে রাখার সংগ্রামে, কিন্তু জীবন যেন তাদের শ্বাস নেওয়ার জায়গাটুকু কেড়ে নিচ্ছে। আসলে এটা সত্যি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাওয়ার পথ খোঁজে। এনো আর জিয়ং এখন এতটাই ক্লান্ত যে দিন শেষে একে অপরের সাথে কথা বলার শক্তিটুকুও তাদের থাকে না। সারাদিন হাড়ভাঙা খাটনি শেষে জিয়ং যখন সোফায় ঘুমিয়ে পড়ে, এনো তার ফাটা গোড়ালি দেখে ভিতর থেকে ভেঙে পড়ে। ঠিক সেই সময়ে জিয়ংয়ের ফোনে সেই পুরনো প্রেমিক দোইয়নের মেসেজ আসে। সে জিয়ংকে তার বাবার কোম্পানিতে চাকরির অফার দেয়। এনো মেসেজটা দেখলেও কিছুই বলে না, শুধু এক বুক কষ্ট নিয়ে ফোনটা আগের জায়গায় রেখে দেয়। কারো প্রতি রাগ করাও যেন তার জীবনে এখন নিষিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। দেখা যায় বাসা ভাড়া বেড়ে যাওয়ায় তাদের এই রুমটিকে ছেড়ে দিতে হয়েছে। এবার তারা যে নতুন বাসায় ওঠে, তার দরজা এতটাই সরু যে তাদের ভালোবাসার সাক্ষী সেই পুরনো সোফাটা ভেতরে ঢোকানো যায় না। টানাটানি করতে গিয়ে এক পর্যায়ে জিয়ংয়ের আঙুল কেটে রক্ত বের হয়।
শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা সেই প্রিয় সোফাটি রাস্তার ধারে ফেলে দিতে বাধ্য হয়, যেখান থেকে তারা এটাকে নিয়ে গিয়েছিল। আর ধীরে ধীরে সোফাটি এখানে থেকেই নষ্ট হয়ে যেতে শুরু করে এবং একদিন শহরের নোংরা পরিষ্কার করা ট্রাকে সে সোফাটা নিয়ে যায়। এদিকে দেখা যায় এনোর অফিসের বস তাকে কুকুরের মতো খাটাচ্ছে। এই অফিসের বস এতটাই জঘন্য যে কিনা সাধারণ একটু ভুলের জন্য কর্মীদের উপর হাত তুলতে দিতে পারে না। কিন্তু এনো জিয়ংকে কিছু বুঝতে দেয় না, নীরবে সে চুপচাপ সবকিছু সহ্য করে নেয়। একদিন এনোর বাবার জন্মদিন উপলক্ষে তারা গ্রামে যায় সেই রেস্টুরেন্টে, কিন্তু এনোর পকেটে একটা টাকাও নেই। তাই সে তার পুরনো বন্ধুর কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু বন্ধুটি নিষ্ঠুরভাবে তাকে ফিরিয়ে দেয়, বলে সে নিজেই খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরপর দুজন তার বাবার সাথে দেখা করলে বাবা তাদের দুজনের বিয়ের কথা তোলে। এনহো তাকে